আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে। 1 কোটি মানুষের যাত্রা 2 থেকে 3 দিনে, আবার 1 কোটির গরু কাছাকাছি গরুর যাত্রা নিশ্চিত করবার জন্য আমাদের যে যানবাহন, আমাদের যে রাস্তা, আমাদের যে মানসিকতা এবং আমাদের যে সচেতনতা, তা কোনো কোনো সময় বড় অন্তরায় তৈরি করে। তো তার মধ্যে দিয়ে আমরা ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চাচ্ছি সব সেক্টরকে, সব পরিস্থিতিকে বিবেচনায় রেখে। তদন্ত কমিটি তো দুর্ঘটনার পরেই হবে, আগে তো হবে না। পরে হবে সেটা ঠিক আছে, কিন্তু তদন্ত কমিটি যথাযথ তদন্ত করছে কিনা এবং তদন্তের রিপোর্টটা আপনি আমলে নিচ্ছেন কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা ধরেন আরিচাঘাটে যে ঘটনা ঘটেছে তদন্ত রিপোর্ট পেয়েছি। সেখানে ওই ড্রাইভার, যিনি একটা স্টপ বাস, থেমে থাকা বাস, তিনি কী কারণে চলতে শুরু করলো, এবং আপনি দেখবেন যে ফেরিতে উঠার পরিবেশ হয়নি, ফেরি কিন্তু ঘাটে নেই। সে গেল এবং চলতে থাকলো, তার গিয়ে সে আপনার পল্টনের উপর দিয়ে নদীতে পড়ে গেল। দেখা গিয়েছে তার ব্রেকটা কাজ করেনি, তার হ্যান্ড ব্রেকটাও ওখানে ছিল না। সে যেভাবে গাড়িটা চালানো শুরু করেছিল বা যেভাবে গাড়িটা চলতে শুরু করেছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আর অনাকাঙ্ক্ষিত মানে ঘটনাই হলো দুর্ঘটনা, সেরকম একটা কিছু ঘটেছে। আমরা এবার যেটা করেছি সেটা হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাসের প্যাসেঞ্জারকে নেমে বাস ফেরিতে উঠবে। কিন্তু দেখা গেল যে অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেকের মালামাল থাকেন, সেটা রেখে সে নামতে চান না, বাচ্চারা থাকেন, কার্যকর করাটা একটু কঠিন, কিন্তু আমরা করছি। পাশাপাশি বাস ফেরিতে ওঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়, কিন্তু বেশি গতির কোনো গাড়ি যদি চলে যায় ওই বাধাও কোনো কোনো সময় আপনি জানেন সেটাও আরেক দুর্ঘটনা। তো এইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। সদরঘাটে যেটা ঘটেছিল সেটাও একেবারে আমাদের নজরদারিও ছিল। হঠাৎ করে আপনার বোটে, স্পিড বোটে এসে যখন উঠতে যায়, 2টা লঞ্চের চাপে এরকম একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। এবার আমরা যেটা করেছি সদরঘাটে সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না, নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। বোট এবং স্পিড বোটে কোনো যাত্রী যদি আসে সে পল্টনে নামতে পারবে এবং পল্টনে উঠতে পারবে, সেই জন্য আমরা ব্রিজ করে দিয়েছি নতুন করে। 3 দফায় ছুটির আমাদের দাবি রয়েছে, তারা অ্যাগ্রিও করে, কিন্তু আমি বলেছি আমরা এবার চাপ প্রয়োগ করেছি, গতবার কিন্তু কার্যকর হয়নি। তারা বলেছে কিছু কিছু গার্মেন্টসে এমন অর্ডার থাকে তাদের 2 দিন কাজ করাও জরুরি হয়ে যায়, নতুবা অর্থনৈতিকভাবে তারা দারুণ ক্ষতিগ্রস্ত হয়। তো এটা এখনও পর্যন্ত আমি নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের দাবি রয়েছে তারা যেন 3 দিনে অথবা 4 দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের মানে নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যেও আছে। না, ছিল, প্রতিনিধি ছিল 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 না। শোনেন, আমি বলছি যে রাস্তা ম্যানেজমেন্ট আলটিমেটলি এলজিডি রাস্তা তৈরি করে, আমিও রাস্তা তৈরি করি, আমি মহাসড়ক তৈরি করি, তারা স্থানীয় তাদের অধীনে সড়ক তৈরি করে। রাস্তার শৃঙ্খলার সাথে অনেক কিছু বিষয় জড়িত। টোটালটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইওয়ে পুলিশটা দেখভাল করে। এখন আমাকে যদি আপনি বলেন, আমি রাস্তা তৈরি করি, রুট পারমিটটা দেই এবং গাড়ির ফিটনেস দেই, আমার বিআরটিতে কিছু কর্মকর্তা আছে মাত্র। আমার সরাসরি কিন্তু এই যোগাযোগ মন্ত্রণালয়ের, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এমন কোনো ফোর্স নেই যে তারা এটা করতে পারে। আমরা সমন্বিতভাবে করি, দায় আমাদের আছে। হাইওয়ে পুলিশ কাজ করে, স্থানীয় পুলিশ কাজ করে, মোবাইল টিম কাজ করে। তো এর সবার যে দায়িত্ব আছে সেটা সবার সক্ষমতা অনুসারে কিভাবে সমন্বয় করে করা যায় সেটা আমরা করছি। আমি ওই কথাটা বলার একটা কারণ হচ্ছে যে আমার হাইওয়েতে মারা গিয়েছে 43 জন, কিন্তু 170 জন যেটা মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে এলজিআরডির রাস্তাতে, সেটারও কোনো কোনো সময় জবাব দিয়ে আমাকে করতে হয়েছে, সেই কথা বলছি। না, দায়বদ্ধতার শিকার কি? দায় তো, মৃত্যুর দায় আলটিমেটলি তো আমাদের রাষ্ট্রের, আমাদের ব্যর্থতা তো, তাই না? এখন এলজিআরডিকে আপনারা ওভাবে জানেন না, হয়তো তাদের প্রয়োজন হয় না। আপনারাও মানুষ এবং সাংবাদিকরা বোঝে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বই মানে হচ্ছে রাস্তার ফুল নিরাপত্তার দায়িত্ব করা, এই জন্য জবাবদিহি করতে হয়। না, জবাবদিহি করতে হচ্ছে তো, আমি তাই বলছি। আমি বলছি যে আমি হচ্ছি, কেন আপনি এটাকে এইভাবে নিচ্ছেন? না না, বিআরটিএ কি, বিআরটিএটা কী করে? আমি শোনেন আগে, বিআরটিএ কী করে? একটা রুট পারমিট, তারও একটা কমিটি আছে কিন্তু মহানগর এবং অন্যান্য জায়গায় পরিবহন ক্ষমতা এবং জনসংখ্যার অনুপাতে সেই রুট পারমিটটা দেয়। এটা কিন্তু বিআরটি সরাসরি একাও দেয় না, একটা
কমিটির মাধ্যমে দেয়, আর বিআরটিএ একটা ফিটনেস দেয় গাড়ির, ঠিক আছে। রোডস অ্যান্ড হাইওয়ে গাইড রাস্তাগুলি তৈরি করে। তো আপনি যখন রোডে একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই সেই দায়িত্বটা যখন সব আমাদের উপর আসে, কিন্তু দায় আমাদের নিতে সমস্যা নেই, আমরা দায় নিচ্ছি তো, কিন্তু আমি বলছি সব পরিত্রাণ আমার হাতে না। যেমন ধরুন এলজিআরডির কোনো রাস্তায় যদি এমন হয় যে রাস্তাটা, যেমন আমাকে দায় নিতে হচ্ছে, কারণ আমার হাইওয়ের সাথে এসে একটা লোকাল সড়ক মিশেছে 90 ডিগ্রিতে, যেটা দুর্ঘটনা তৈরি করে, সেটা কুমিল্লায় ঘটেছে, নিশ্চয়ই আমাদেরকে দায় নিতে হচ্ছে, কারণ এটা একটা ত্রুটি। কারণ একটা লিঙ্ক রোড কীভাবে এসে একটা হাইওয়ের সাথে মিশবে, তার একটা কিন্তু লেফট লেনে যে স্টাইলে মেশে সেভাবে মিশিনি, এটা একটা ত্রুটি। বলছি যে এলজিআরডির মন্ত্রণের অধীনে যখন কোনো রাস্তা হয়, সে ত্রুটির দায় তো আমার উপর হয় না। যদি কোনো ওই ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে, সেইটা যোগাযোগ মন্ত্রণালয়ের উপর অনেক সময় নিতে হয়, কিন্তু নেওয়াটা দুর্ভাগ্যজনক, সেটা বলেছি। না, এআই ক্যামেরা তো সমস্ত জায়গায় চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা বাস্তবায়ন তো সময় লাগবে। না, আপনি মানে আমার কথা সম্পূর্ণ বোঝেননি। সব রাস্তার ডিজাইনের দায় আমার না, হাইওয়ের ডিজাইনের দায় আমার। কিন্তু এই তো আপনি তো আরেক জায়গায় গেলেন, শুনেন, আমার অবশ্যই দায় আছে। আমি বলছি রাস্তা, হাইওয়ে রাস্তায় যদি তার ডিজাইনের কারণে কোনো দুর্ঘটনা প্রবণ হয়ে যায়, নিশ্চয়ই সে দায় আমার। আপনি আমার কথা শুনতে দেন না আপনি। কিন্তু যে রাস্তাটা এলজিআরডির নিয়ন্ত্রণে, এলজিআরডি নকশা করে, এলজিআরডি বাস্তবায়ন করে, সেইটার দায় যখন আমাকে প্রশ্ন করা হয়, আমি তখন কি হয়, তখন হচ্ছে যে তখন আমাকে এই যে দায় নিতে হয়, অন্যদের দায়ও আমাকে কোনো কোনো সময় আপনাদের প্রশ্নের কারণে নিতে হচ্ছে। দায় আমাকে কেউ দিচ্ছে না, আপনারা দিচ্ছেন। অ্যাকচুয়ালি হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে আপনার ওই আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। না না চলছে, কিন্তু আমি বলছি যে একটা শুরু হয়েছে এআই ক্যামেরা, তারপর কিভাবে ব্যাটারি চালিত রিক্সাগুলি নিয়ন্ত্রণ করা যায়, ধাপে ধাপে এটা করতে হবে। তো আপনি ধরেন সবগুলি তো একসাথে করতে পারবেন না, আর সবগুলি একসাথে করতে চাইলেও কোনো কোনো সময় ধরেন এগুলি প্রস্তুতি আছে, আর্থিক ব্যাপার আছে, সিকোয়েন্স অনুসারে হবে। নিশ্চয়ই ধৈর্য ধরুন, ভালো কিছু হবে।